হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স হাবের প্রথম অফিসিয়াল একটা প্রবলেম সলভিং সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। সো তোমাদের কি অবস্থা একটু জানাও, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই তো বাকিরা? আচ্ছা, বাকিরা মনে হয় আস্তে আস্তে থাকুক, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের প্রথম একটা ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম সলভিং সেশন, যেখানে আমাদের প্রাইমারি, জুনিয়র আর সেকেন্ডারি ক্যাটাগরির প্রবলেম আমরা সলিউশন করে দিব। প্রথম দিকে হচ্ছে আমরা একটু ইজি টু মিডিয়াম প্রবলেম সলভ করব, দেন হচ্ছে হার্ড লেভেল প্রবলেমে যাব। সো এখানে তোমরা যারা আছো, আমি আশা করতে পারি যে তোমরা সবাই বাছাই পর্ব উত্তীর্ণ হয়েছে ম্যাথ অলিম্পিয়াডে, রাইট? আচ্ছা, একটু রেসপন্স করো, সমস্যা নেই, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, সবাই ফ্রেন্ডলি। বলো জি তোমরা। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই একটু কোন কোন ক্যাটাগরির একটু জানাও তো। সেকেন্ডারি ভাইয়া। ভাই জুনিয়র। ভাইয়া জুনিয়র। তো এই তো মোটামুটি জুনিয়র আর সেকেন্ডারি ক্যাটাগরি আছে। আচ্ছা, তো আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম নাফিস সাজ্জাদ নীলা। আমি বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স হাবের একজন এক্সিকিউটিভ। সো এই প্রবলেম সলভিং সেশনে হচ্ছে তোমরা একদম ওপেন ফ্রিলি কোশ্চেন করতে পারবা। একটু পর আমাদের একজন ম্যাথ সলভিং শুরু করবে, সেখানে তোমাদের যে কোনো কনফিউশন থাকলে তোমরা বলতে পারবা, সমস্যা নেই। তারা চেষ্টা করবে তোমাদের প্রবলেমের উত্তর দেওয়ার, এবং আমরা কিছু সিলেক্টেড প্রবলেম এনেছি যেগুলোর প্রবলেম আমরা সলভ করব। সো তার আগে আমি ম্যাথ অলিম্পিয়াডের কিছু জেনারেল টিপস গুলো একটু দিই। সো তোমরা যখন আঞ্চলিকে ঢুকবা আর কি, সবাই তো এখানে ঢাকারই আছো মোটামুটি, নাকি ঢাকার বাইরে কেউ আছো এখানে? জি ভাইয়া আসি। তো তুমি কোথায়? জি ভাই ব্রাউনবাড়িয়ার। আর বাকিরা? জাওয়াদ আফনান, তুমি কোথা থেকে? ভাই আমি হচ্ছে ঢাকা দিয়েছিও না। ও, ঢাকাতেই। তো এখানে মানে যে অঞ্চলে থাকুক, রিজিওনাল পর্ব মোটামুটি কাছাকাছি চলে আসছে। সো সেটার যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলি, তাহলে প্রথমে যেটা বলতে হয় যে তোমরা কখনো ম্যাথ মানে প্রশ্ন দেখে প্যানিক হবা না। ম্যাথ অনেকেই অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, অনেক ভাবে দিতে পারে। তোমাদের প্রথম কাজটা হচ্ছে যে প্রশ্নটা দেখে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা যে প্রশ্নতে আসলে কি চাওয়া হয়েছে। তোমার যদি মনে হয় যে এই প্রবলেমটা তুমি জাস্ট স্টার্ট করতে পারবা, তাহলেই তুমি শুরু করে দিবা। আর যদি তোমার প্রশ্নটা দেখে মনে হয় যে তুমি এটা একেবারেই পারবা না, তাহলে সেটা শুরু করার দরকার নেই, কারণ এতে অযথা টাইম ওয়েস্টের একটা সম্ভাবনা থাকে। আর আঞ্চলিক পর্বে সাধারণত টাইমটা একটু কমই পাওয়া যায়। জাতীয় পর্বের ক্ষেত্রে দেখা যায় যে তুমি ১-১.৫ ঘন্টা করে বাকিটুকু বসে আছো। সো টাইম ইস্যুটা জাতীয় পর্বে হয়, আঞ্চলিক পর্বে টাইম ইস্যুটা বেশি দেখা যায়, জাতীয় পর্বে হয় না। সো তুমি যদি কোনো প্রবলেম একদমই বুঝতে না পারো, তাহলে সেটা একদমই স্কিপ করবে, কোনো দরকার নেই। আর আঞ্চলিক পর্বে কোয়ালিফাই করার জন্য যে বেশি মানে ম্যাথ পারতে হবে এমন কোনো কথা নেই। ধরো যে ৮টা ম্যাথ আসলো, তুমি যদি অ্যাটলিস্ট ৩টা কনফিডেন্টলি সঠিকভাবে করে দিয়ে আসতে পারো, তাহলে তোমার ইনশাল্লাহ এই ন্যাশনাল পর্বের জন্য তুমি কোয়ালিফাই করতে পারবা। যেমন আমার পার্সোনাল ক্ষেত্রে আমি যে রিজিওনাল উইনার হয়েছিলাম, তখন আমি মনে আছে যে ৮টার মধ্যে ৩টা সলভ করছি, বাকি ৫টা আমি হাতে দিই, তাও কিন্তু আমার হয়ে গেছে। আর এটার পিছনে একটা বড় কারণ ছিল যে আমি যে বাকি ৫টা পড়েছি, বাকি ৫টা পড়ে আমি বুঝতে পারছি যে এগুলা বেশি কঠিন, বা এগুলা আমি সলভ করতে গেলে আমার অযথা টাইম ওয়েস্ট হবে, তাই আমি ওই ৩টার পিছনে সময় দিছি। তাই তোমরা যেটা করবা, যদি ম্যাথ দেখে বুঝতে পারো যে শুরু করতে পারবা, তাহলে খাতায় শুরু করে দাও। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা অনেকেই একটু বেশি ওভার থিঙ্কিং করি ম্যাথ নিয়ে। যেমন ধরো যে একটা ম্যাথ আসলো, ম্যাথ দেখে আমরা ভাববো যে, ধরো যে একটা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বের করতে দিছে কথার কথা কোন একটা প্রশ্নে। এখন তুমি চিন্তা করলা, মনে মনেই চিন্তা করতেছে যে আচ্ছা, এখানে তো ব্যাসার্ধ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, এখান থেকে এটা কোণ থেকে আর একটা সমকোণী ত্রিভুজ হবে, এখান থেকে আবার জ্যা আসবে। তারপরে তোমার মনে হলো যে না, এখানে মাঝখানে কোনো একটা ঝামেলা আছে, না হবে না মনে হয় ম্যাথটা। এটা কিন্তু কখনোই করা যাবে না।
যেমন এটা যদি তুমি করো তাহলে তুমি অনেক সময় দেখা যায় যে ম্যাথের কোনো একটা ক্লু তুমি মনের মধ্যে পাইছো কিন্তু ওভার থিঙ্কিং এর কারণে সেটা তোমার হচ্ছে না। কাজে যেটা করবা, যে কোনো প্রবলেম তোমার যদি মনে হয় যে তুমি জাস্ট স্টার্টিংটা করতে পারবা, তাহলে তুমি জাস্ট লেখা শুরু করে দিবা খাতার মধ্যে। খাতার মধ্যে যখন তুমি লিখবা তখনই তোমার ম্যাথের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি ডিপ হবে। এই কারণে একজন বিখ্যাত বিজ্ঞানী বলেছিলেন যে তোমার যা প্রবলেম সেটা তুমি যদি জাস্ট খাতায় নোট ডাউন করতে পারো যে আমার এই সমস্যা বা তোমাকে কি চাওয়া হয়েছে, সেটা তুমি যদি জাস্ট বুঝতে পারো, তাহলেই তোমার 50% প্রবলেম অলরেডি সলভ, মানে 50% প্রবলেমটা অলরেডি সলভ। সো এটা হচ্ছে খেয়াল রাখবো তোমরা। আর এই ম্যাথ অলিম্পিয়াড মানে সলভ করার বিষয়ে একটু পরে দুইজন আসবে, তারা আরো ভালোভাবে ব্রিফ করতে পারবে, তারা আমার চেয়ে ওরা ভালো অলিম্পিয়াডিয়ান্স, সমস্যা নেই। সো এই ছিল আমার গ্রিটিংস। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ম্যাথ অলিম্পিয়াডের জেনারেল কোনো মানে ফ্যাক্ট নিয়ে, তাহলে করতে পারো আমাকে, বলো কারো কোনো কোয়েশ্চেন, একদম ওপেনলি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, সবাই তোমাদের মনের মতো কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া এবার তো একাডেমিক টিম নিয়ে ঝামেলা হয়েছে, সেটা কি রেজাল্টের উপর কোনো ইফেক্ট ফেলবে? আসলে এটা আসলে মানে বলার কিছু নাই, কারণ একাডেমিক টিমে যদি কিছু দুর্নীতি টুর্নীতিও হয়, আমরা যেমন একটু আগে খবর পাইছি যে একজন আইএমও উইনার সম্ভবত, উনি আমাদেরকে বলছে যে ম্যাথ অলিম্পিয়াড বয়কট করতে, কারণ উনি কিছু টাকা পয়সার হিসাব মানে নিতে পারেনি, বা যে কর্তৃপক্ষ তারা কিছু টাকা পয়সার হিসাব নিয়ে একটু ইস্যু করছে, যার কারণে একটু রাগ নিয়ে উনি বলছে আর কি। তো এটা আসলে ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন বা তোমার হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের সলভিং নিয়ে আসলে তেমন একটা ইফেক্ট ফেলবে না, কারণ ম্যাথ তো ম্যাথ, ম্যাথ তো তুমি খাতায় করবা, থিঙ্কিং করবা, এটার উপরে তো আর দুর্নীতির কিছু নির্ভর করতেছে না। যদি মনে করো যে কোশ্চেনটা করা নিয়ে, ধরো যে খাতা কাটাকাটি নিয়ে যদি কোনো দুর্নীতি হয়, তাহলে সেটা তোমার ম্যাথে ইফেক্ট করতে পারে, কিন্তু দুর্নীতিটা হচ্ছে মেইনলি টাকা পয়সার ইস্যু নিয়ে, টাকা পয়সার সাথে তার ম্যাথের সম্পর্ক নাই। আর ম্যাথ সলভিং নিয়ে বা খাতা কাটাকাটি নিয়ে আপাতত কোনো ইস্যু আমরা এখন পর্যন্ত পাইনি। তাই তোমরা বলতে পারো যে আপাতত ম্যাথের উপর কিছু নির্ভর করতেছে না, ম্যাথের উপর কোনো একটা ইস্যু নির্ভর করতেছে না, সমস্যা নেই, তোমরা মন দিয়ে ম্যাথ করো তাহলেই হবে। আচ্ছা, কে জানি কনটেক্সটের বাইরে একটা কোশ্চেন করতে চাইছিল, বলো, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, ওই যে যেটা বলতেছিলাম, আমাদের কি ম্যাথ অলিম্পিয়াড ছাড়াও অন্যান্য অলিম্পিয়াডের উপরেও কি এরকম সেশন থাকবে কিনা? ম্যাথ অলিম্পিয়াডের উপর ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্ল্যান করতেছি, আরো ফিজিক্স অলিম্পিয়াড বা কেমিস্ট্রি অলিম্পিয়াডের উপরও সেশন হবে ইনশাল্লাহ। ভাই আমাদের বায়োলজি গ্রুপটাও কিন্তু অনেক স্ট্রং, সো ওটার ক্ষেত্রে একটু দেখে নজর দিয়ে আর কি। সমস্যা নেই, আমাদের সব দিকেই নজর আছে, আমরা সবকিছুতেই শুরু করবো ইনশাল্লাহ ধাপে ধাপে। আচ্ছা, বাহাউদ্দিন যে কোশ্চেন গুলা করছো সেটা হচ্ছে ম্যাথের অলিম্পিয়াডের টপিক নিয়ে আপাতত এখন আমি মানে বলবো না, একটু পরে দুজন আসবে, তারা যখন হাতে কলমে ম্যাথ সলভ করবে তখন তুমি তাদের কাছ থেকে জেনে নিতে পারবে। আপাতত যদি কোনো জেনারেল ফ্যাক্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, যেমন ধরো যে অনুষ্ঠানে কি কি হয় বা হলের পরিবেশ কেমন থাকে, এগুলো নিয়েও কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে মানে আহ, যেহেতু আমাদের 4টা টাইপ থেকে কোশ্চেন হয়, আমাদের কি প্রতি টাইপ থেকে একটা পারা মাস্ট লাগে, নাকি 5-6টা পারলেই এরপরে মানে ন্যাশনাল ক্র্যাক করার মানে রিজিওনাল ক্র্যাক করে ন্যাশনালে যাওয়া পসিবল? মানে তুমি কি বলতে চাচ্ছো যে মানে জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি, অ্যালজেব্রা এরকম টাইপ থেকে কোশ্চেন আসে, এটা বলতেছো? না না না, ওটা না। মানে তাহলে আমাদের যেটা 4টা যে টাইপ আছে, যে জিওমেট্রি, নিউমেরিক, মানে হ্যাঁ, ওইটাই সংখ্যাতত্ত্ব, ওইটাই গণনাতত্ত্ব, ওইটাই বলতেছো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বলতেছিলাম আর কি। মানে কি 4টা টাইপ থেকে কি একটা করে পারা লাগবে, নাকি যে কোনো মানে 5টা পারলে এনাফ? 8টা কোশ্চেন থাকবে না মোট? না, এটা আসলে ডিপেন্ড করে না, এটা আসলে এক এক বছর এক এক দেখা যায়। যেমন ধরো যে এক একটা কোশ্চেনের উপর আলাদা ইন্ডিভিজুয়াল মার্কস থাকে। যেমন ধরো যে
1 নাম্বার কোয়েশ্চেনের উপর 3 মার্ক, 2 নাম্বার কোয়েশ্চেনের উপর 4 মার্ক। এগুলো আরকি যারা কোয়েশ্চেন করছে তারা করে। এখন এটা আসলে মার্কের উপর ডিপেন্ড করে যে তুমি ন্যাশনালে যাবা কিনা। এখন তারা এমনও করতে পারে যে জিওমেট্রির কোয়েশ্চেন থেকে 3 মার্কের কোয়েশ্চেন দিছে আর অ্যালজেব্রা থেকে 10 মার্কের কোয়েশ্চেন দিছে। এমন করতেই পারে বা ভাইস ভার্সাও করতে পারে। তোমার কথা হচ্ছে তোমার মার্কের উপর। তুমি যদি জাস্ট অ্যালজেব্রা সলভ করে তুমি যদি মার্ক তুলতে পারো ভালো, তাহলে তোমাকে নিবে, সমস্যা নেই। এমন না যে ভেরিয়াস টাইপ থেকে বা আলাদা, আলাদা টাইপ থেকে পারতে হবে। এমন কোনো কথা নেই। জি ভাই, বুঝছি। আচ্ছা, বাহাউদ্দিন যে কোয়েশ্চেনটা করছো, সেটা হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে। যেমন ধরো যে কোনো বছর যদি কঠিন কোয়েশ্চেন হয়, তাহলে দেখা যায় যে ৮টার মধ্যে যে ১-২টা বা ৩টা পারছে সেই ক্ষেত্রেও হয়ে যায়। আবার কোনো, কোনো বছর যদি ধরো যে ইজি কোয়েশ্চেন হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে ৪-৫টা হয়েও অনেকের হয় না। বাট আমি যদি এভারেজ হিসাব দেই, এভারেজ ৩-৪টা তুমি যদি একদম কনফিডেন্টলি বলতে পারো যে না আমার সিওর, তাহলে তোমার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। এভারেজ কথা বলতেছি, ব্যতিক্রম হইতেই পারে। যেমন আমার ক্ষেত্রে পার্সোনালি ঢাকা রিজিওনালে তোমার ৮টার মধ্যে আমি জাস্ট ৩টা সলভ করছি। বাকি ৫টা আমি হাতই দিইনি। তাও কিন্তু আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সেটা আসলে একেক বছর ডিপেন্ড করে। সো বাহাউদ্দিন তুমি আশা রাখতে পারো। সমস্যা নেই। আচ্ছা, সো আপাতত মেবি আর জেনারেল ফ্যাক্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। এখন হচ্ছে আমরা ডাইরেক্ট ম্যাথ সলভিং সেশনে চলে যাব। সো তালহা, তুই চাইলে শুরু করতে পারিস ম্যাথ অলিম্পিয়াড সেশন, আই মিন সলভিং সেশন। আসসালামু আলাইকুম সবাইকে। স্ক্রিনটা আনমিউট কর তালহা। হ্যালো। হ্যাঁ বল, এখন শোনা যাইতেছে। স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো আমার নাম তালহা হারুন। আমি BDOH এর ম্যাথ এক্সিকিউটিভ। আর এখন আমি প্রবলেম শুরু করতে যাচ্ছি। তার আগে কয়েকটা কথা বলে নেই। আমার প্রথম কথা হচ্ছে, আমি যেহেতু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, সো আমি বেশিরভাগ ইংলিশ টার্মস ইউজ করব আর মাঝে মাঝে বাংলা টার্মসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি কারো সমস্যা হবে না। আর তারপরে কথা হচ্ছে, আহ, আমার হ্যান্ড রাইটিং এমনিতে অত ভালো না, কিন্তু আর স্ক্রিনে লিখতে গেলে একটু ঝামেলা হয়। সো ওইটা একটু ওটা সমস্যা হবে না, আই গেস। আর প্রবলেমের মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করো। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি। সো আমরা একদম শুরুতে প্রাইমারি ক্যাটাগরির একদম ইজি একটা কোশ্চেন দিয়ে শুরু করব। প্রথম ইজি থেকে তারপর আমরা আস্তে আস্তে হার্ডে যাব। সো কোশ্চেনে বলছে একটা প্যাটার্ন দেওয়া আছে, ফাইন্ড দ্য 100 টার্ম অফ দ্য সিকোয়েন্স। সো একদম ইজি। হ্যাঁ, এটা 100 টার্ম বের করতে হবে। এটা যেহেতু প্রাইমারি ক্যাটাগরি, এই জন্য আমি কোনো ফর্মুলা ইউজ করবো না, জাস্ট ফর্মুলা ছাড়াই করবো। সো আমাদের প্যাটার্নটা হচ্ছে প্রথমে 2 আছে, তারপরে 5 যেটা 2 এর থেকে 3 বেশি, তারপরে 8 যেটা আবার 5 থেকে 3 বেশি, তারপরে 11 যেটা 8 থেকে 3 বেশি। এর মানে আহ, আমাদের প্যাটার্নটা এমন হচ্ছে যে প্রত্যেকটা টার্ম 3 করে বাড়বে। সো প্রথম টার্ম হচ্ছে আমাদের 2, তারপরের টার্ম হচ্ছে 5 যেটাকে আমরা লিখতে পারি 2 + 3, তারপরের টার্ম হচ্ছে 8 যেটাকে আমরা লিখতে পারি 2 + 3 + 3, তারপরে 2 + 3 + 3 + 3। এখন আমাদের ফার্স্ট টার্মে কোনো 3 নাই, মানে 0টা 3 অ্যাড করা হয়েছে, এটা বলতে পারি আমরা। সো আমাদের ফার্স্ট টার্মে হচ্ছে 0টা 3 আছে। আর সেকেন্ড টার্মে আমাদের একটা 3 আছে, তারপরে থার্ড টার্মে আছে 2টা, তারপরে ফোর্থ টার্মে আছে 3টা,
সেইভাবে করতে করতে আমাদের 100 টার্মে যখন আমরা যাব, তখন আমাদের সিমিলারলি প্রথম টার্মটা 2 হবে আর 99টা 2 থাকবে, মানে 99টা 3 থাকবে। সো এইভাবে করে আমরা আমাদের অ্যান্সার হচ্ছে 299। সো একদম ইজি একটা প্রবলেম ছিল। আহ এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ভাই এটা কোন ক্যাটাগরি ম্যাথ? এটা জাস্ট প্রাইমারি ক্যাটাগরি একটা ম্যাথ, একদম ইজি। আশা করি কারো প্রবলেম নেই, কারো প্রবলেম থাকলে বলতে পারো। ওয়েট, আমার সেকেন্ড, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। সো এখানে বলছে if the product of two consecutive positive integers is 10,712, then how many factors does the smaller integer have? সো এটাকে আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি, এটাই করতে হবে। আচ্ছা, এরপরে কত হবে? 2600 78। এটাও 2 দিয়ে ডিভিজিবল, সো 1339। আর শেষে এটা 13 দিয়ে ডিভিজিবল হবে। সো আমরা আমাদের যে মেইন নাম্বারটা দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি 10,712 equals to 2 times 2 times 2 times 13 times 103। সো আমাদের কোশ্চেনে যেটা বলছিল যে আমাদের এখানে এ দুইটা নাম্বার মাল্টিপ্লাই করে আমরা এই নাম্বারটা পাইছিলাম। এখন এখান থেকে আমাদের মনে করো তিনটা নাম্বার অথবা তিনটা নাম্বার সিলেক্ট করে একটা নাম্বার বানাইতে পারি আমরা, অথবা মনে করো এই দুইটা সিলেক্ট করে আটটা নাম্বার পাইতে পারি। এভাবে করে মানে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে প্রথম সিলেকশনে একটা যেই নাম্বারটা হবে আর একটা নাম্বার সেটার কনজিকিউটিভ হতে হবে, মানে ওদের মধ্যে থাকতে হবে জাস্ট ওয়ান, যেহেতু কনজিকিউটিভ নাম্বার। সো এখন এখানে আমাদের যেহেতু লার্জেস্ট নাম্বার 103 আছে, সো এইটার কাছাকাছি যদি আমরা এটা অনেক বড় একটা নাম্বার, সো এটার কাছাকাছি যেতে গেলে আমরা ট্রাই করতে পারি যে আমরা এই চারটা নাম্বারকেই মাল্টিপ্লাই করে দেখতে পারি কত হয়। সো 8 times 13 হবে, যেটা 104 হয়। সো আমরা দুইটা কনজিকিউটিভ নাম্বার পেয়ে গেছি এখন। সো আমাদের 103 হচ্ছে একটা নাম্বার, আরটা হচ্ছে 104 হচ্ছে আটটা নাম্বার। সো এর মধ্যে ছোট নাম্বারটার কতগুলা ফ্যাক্টর আছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। সো এটা যেহেতু একটা 103 যেহেতু একটা প্রাইম নাম্বার, সো এটা জাস্ট দুইটা ফ্যাক্টর হবে। এটা জাস্ট 1 দিয়ে ডিভিজিবল, মানে 1 দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে 103 দিয়ে ভাগ করা যায়। সো এটার জাস্ট দুইটা ফ্যাক্টর। সো আমাদের এখানে অ্যান্সার হবে 2। আশা করি সবাই বুঝতে পারছো, কারো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ভাই এই স্টেপটা আমি বুঝিনি, আবার একটু বলবেন? মানে কোনটা? এই যে 104 পরে 103 একটু পর্যন্ত বাইর, সরি 8 into 13 104 পর্যন্ত বাইর করছেন, তারপরে কি করছেন ওগুলা বুঝিনি আর কি, ওগুলা একটু আবার করে দেখান প্লিজ। আহ কোথা থেকে?
18 to 13 104 একটু পর্যন্ত বের করছেন, পর থেকে এটা কি কি অল করছেন টাইম ওইটা রিপোজিটরি করা যাবে? 18 to 13 দেওয়া আছে, মানে আমাদের তো এখানে কনজিকিউটিভ দুইটা নাম্বার আছে যেটা মাল্টিপ্লাই করে আমাদের 10,712 হয়েছে। এখন ওই দুইটা নাম্বারই ছিল কনজিকিউটিভ নাম্বার, মানে কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে মনে করো 50, তারপরে 51, তারপর মনে করো 70, তারপরে 71, এরকম কনজিকিউটিভ নাম্বার। সো আমাদের আহ, যেহেতু দুইটা কনজিকিউটিভ নাম্বার মাল্টিপ্লাই করে এই নাম্বারটা আমরা পাইছি, সো এখন আমরা আহ, প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম যে এই নাম্বারটা কি কি দিয়ে মাল্টিপ্লাই করে, মানে কি কি প্রাইম নাম্বার মাল্টিপ্লাই করে এটা আহ, হয়। তারপরে ওই নাম্বারগুলা মাল্টিপ্লাই করে আমরা চেষ্টা করলাম যে দুইটা কনজিকিউটিভ নাম্বার বানাইতে, যাতে ওই দুইটা কনজিকিউটিভ নাম্বার আমরা পাইলাম একটা 103 আর একটা 104। আর এর মধ্যে ছোটটা হচ্ছে 103, আর এটা যেহেতু একটা প্রাইম নাম্বার তাই এটার ফ্যাক্টর হবে জাস্ট দুইটাই, সে 2 আমাদের অ্যান্সার হবে। আর কারো কোশ্চেন আছে? হ্যালো, রেসপন্স করো কেউ? আচ্ছা, না না ভাইয়া, হ্যালো। বলছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। তালহা, একটু হচ্ছে ইয়াটা চেক কর, মানে চ্যাটটা একটু চেক করতো, আচ্ছা, মেসেজটা একটু চেক কর। ও আচ্ছা, এটা দুইটা ফ্যাক্টর কিভাবে এটা? ওয়েট, সো একটা প্রাইম নাম্বার তো দুইটা ফ্যাক্টরি থাকে, এটা তো আমরা জানি, মানে এটাকে তো জাস্ট 1 আর 103 ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করা যায় না, তো এই জন্য এটা দুইটা ফ্যাক্টর। যেমন 2 দিয়ে ডিভাইড করা যাবে না, 3 দিয়ে করা যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, কোনো নাম্বার দিয়ে যাবে না। সো শুধু 1 আর 103 দিয়ে যায়, এই জন্য দুইটা ফ্যাক্টর। আচ্ছা, নেক্সট মনে হয় এটা ছিল। আচ্ছা, আর কারো যদি কোনো ডাউট থাকে তোমরা হচ্ছে তাহলে মাইকটা ডিরেক্টলি আনমিউট করে হচ্ছে তোমাদের তালহা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো, ডিরেক্টলি জিজ্ঞেস করো, সমস্যা নেই কোনো, বাট ডাউট রেখো না। আচ্ছা, সো আই গেস আর কারো প্রবলেম নাই। সো আমরা নেক্সট প্রবলেমে যাই। সো এখানে কোশ্চেনটা হচ্ছে A, B, and C are three different integers from 1 to 2024 such that A to the power B plus B to the power C plus C to the power A is an even number. Find the maximum possible value of A plus B plus C. তো এখানে আমাদের টার্গেট হচ্ছে A plus B plus C এর ভ্যালুটা সর্বোচ্চ করা। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে ওই নাম্বারটি ইভেন নাম্বার হতে হবে। আর এবিসি কিন্তু তিনটে ডিফারেন্ট নাম্বার, একটা নাম্বার নিলে হবে না, তিনটে ডিফারেন্ট নাম্বার। সো আমরা এখানে যদি এটা এবিসির ভ্যালু হাইয়েস্ট করতে চাই, সো আমরা প্রথমে ট্রাই করে দেখি যে এ কে যদি 2024 ধরি এর জায়গায়, মানে দেওয়া আছে A to the power B প্লাস B to the power C প্লাস C to the power A। এখন এর জায়গায় যদি মানে হাইয়েস্ট যেহেতু বানাইতে হবে, সো আমরা 2024 বসাই দিই। তারপরে মনে করো সেকেন্ড হাইয়েস্ট 2023 দিলাম। জাস্ট একটা ট্রাই করে দেখতেছি, তারপরে এখান থেকে বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। সো বি নিয়ে নিয়েছিলাম 2023,
এখন নেক্সট বিগেস্ট নাম্বারই আমরা নিয়ে দেখি। সো এইটা হইলো। এখন আমাদের দেখতে হবে যে আমরা সর্বোচ্চ বিগেস্ট নাম্বার যেটা নিলাম এটা ইভেন হয় কিনা। সো আমাদের প্রথম যেই নাম্বারটা আছে এখানে তিনটার মধ্যে এটা কিন্তু ইভেন হবে, কারণ ইভেনের ইভেনের পাওয়ার যতই হোক আমাদের সবসময় ওটা ইভেন নাম্বারই হয়। সো এই কারণে এটা ইভেন নাম্বারই হবে। যেমন মনে করো র্যান্ডমলি আপনার যদি একটা নাম্বার নেই, মনে করো 12 স্কোয়ার, এটা 144, যেটা একটা ইভেন নাম্বার। তারপরে যদি আমরা র্যান্ডমলি নেই 22 স্কোয়ার, তাহলে এটা হবে 484, এটা ইভেন নাম্বার মানে। আর যদি পাওয়ার 3 নেই, মনে করো 3 টু দি পাওয়ার 3 নিলাম, না কি করে, ওয়েট, আচ্ছা 2 টু দি পাওয়ার 3 নিলাম, এটা ইভেন নাম্বারই থাকবে। মানে এটাই হচ্ছে জেনারেল রুল যে ইভেন নাম্বারের পাওয়ার যতই হোক এটা ইভেন নাম্বারই থাকবে। ও ওয়েট, আচ্ছা আচ্ছা ওয়েট, এটা আমরা একটু সরাই দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সেম নিয়মে সেকেন্ড নাম্বারটা যদি দেখি, এটা হচ্ছে একটা 2023 হচ্ছে একটা অড নাম্বার। অড নাম্বারের উপরে যত পাওয়ারই থাকুক এটা আবার অড হবে। সো প্রথমটা ছিল ইভেন, এরপরেরটা আবার অড, আচ্ছা বুঝতে তো পারতেছো। তারপরে থার্ডটা আবার যেহেতু ইভেন নাম্বারের উপর পাওয়ার আছে, সো এইটাও আবার ইভেন নাম্বার হবে। এখন একটা ইভেন নাম্বার আর অড নাম্বার মিলে কিন্তু অড নাম্বার হয়ে যায়, সো এইটা আমাদের অ্যান্সার হবে না অ্যাকচুয়ালি। সো আমাদের একটা এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে আমাদের। সো আমরা কি চেঞ্জ করতে পারি? এখানে আমরা প্রথম দুইটা টার্ম সেমই রাখি। ওয়েট, আচ্ছা, আমরা এ আর তো এই সি জায়গায় কে আমরা বিজোড় সংখ্যা 2020, ধরতে পারি না? হ্যাঁ আমরা এ আর সি কে বিজোড় সংখ্যা ধরতে পারি না? আহ আমরা এখানে হাইয়েস্ট ট্রাই করতেছি। সো প্রথমে আমরা একটা অড হয়ে গেছে, সো আমরা সেকেন্ডে চেষ্টা করব যে এটা যাতে ইভেন হয়। সো আমরা একটা চেঞ্জ আনবো, তারপরে এটা এক্সপেক্টেডলি এটা আসলে ইভেন হয়ে যাবে, কারণ অড ইভেন একটু চেঞ্জ করলেই মানে একটা অড আর ইভেন হয়ে যায়। সো এখানে আগে নিয়েছিলাম 2022, সো এখানে আমরা এখন 2021 নিয়ে দেখবো। সো এখন যদি আমরা দেখি তাহলে 2021 টু দি পাওয়ার 2024, এটা হবে থার্ড টার্ম। সো এখন আমাদের প্রথমটা ইভেনই আছে আগের মতোই, আর এটা অডই আছে। আর এখন আমাদের থার্ড টার্ম যেটা ছিল সেটা আবার অড হয়ে গেছে। সো এখন আমাদের প্রথমটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তারপর একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা, আর লাস্টেরটা অড নাম্বার। সো অড আমার একটা ইভেন আর দুইটা অড মিলে আমাদের ইভেন নাম্বার হয়ে যায়। সো আমাদের এবিসি হবে 2024, 2023 আর 2021। সো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হবে 2024 প্লাস 2023 প্লাস 2021, এটা হবে 6068। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কেউ একটু রেসপন্স করো। ভাই যদি কোয়েশ্চেনে ইভেন নাম্বারের বদলে অড নাম্বার দেওয়া থাকতো তাহলে কিরকম করা যেত? তাহলে তো আমরা প্রথমেই তো অড নাম্বার পেয়ে গেছিলাম,
মানে প্রথমে একটা জিনিস করে রাখবা, তারপরে জাস্ট একটা নাম্বার চেঞ্জ করো, তারপরে দেখবা যে ওটা যদি ইভেন থাকে তাহলে অড হয়ে যাবে, অড থাকলে ইভেন হয়ে যাবে। ওকে ভাই। আচ্ছা, এখন আমরা আচ্ছা so এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। ABCD is a cyclic trapezoid where AB is parallel to CD, AB equals to 4, CD equals to 6, and the perpendicular distance between AB and CD is 5. If the radius of the circle where ABCD trapezoid inscribed in is root x, then find the value of x. So আমাদের প্রথমে একটা সার্কেল লাগবে। ওকে, এরপরে একটা ট্রাপিজিয়াম বানাইতে হবে। সো আমাদের ট্রাপিজিয়াম হয়ে গেছে। এখন এটা হচ্ছে AB, এটা C, এটা D। সো আমাদের AB দেওয়া আছে 4, তারপরে CD দেওয়া আছে 6, আর এখানে হাইট দেওয়া আছে 5, পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা। সো আমাদের এখানে একটা সেন্টার নিতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটা কানেক্ট, এটা B এর সাথে কানেক্ট করে দেবো। আচ্ছা, এটা O নিলাম, আর এটা C এর সাথে কানেক্ট করে দেব। এখন সেন্টার থেকে যেহেতু এই দুইটা লাইন নেওয়া হইলো, সো এটা হবে রেডিয়াস। আর এখানে আমরা পারপেন্ডিকুলার একটা লাইন নেব, মানে সমান্তরাল রেখা। সো এইখানে আসলে ওয়েট, সো এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। সো এখন কি করা যায়? সো এখন আমরা এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখি, এই ট্রায়াঙ্গেলটা ফোকাস করব। সো এই ট্রায়াঙ্গেলটা যদি নেই, তাহলে এখানে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে আচ্ছা, তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হাইট দেওয়া আছে 5, সো আমরা এইটুকুকে x ধরে নেব, আর তাহলে এরটুক হবে 5 মাইনাস এক্স। আরে x আর 5 মাইনাস এক্স অ্যাড করলে আবার 5 হয়ে যাবে। সো একটা হচ্ছে x আর একটা 5 মাইনাস এক্স। সো আমরা যদি প্রথমে এই ট্রায়াঙ্গেলটায় ফোকাস করি, তো উপরে যেহেতু 4 ছিল, তাহলে এটা হবে 2, আর এটা হবে x, আর এই সাইডটা হবে r। আচ্ছা, এটা আমরা একটু নেক্সট পেজে চলে যাই। ওয়েট, কি ছিল? 2x আর
সো এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা। এখন এখান থেকে পিথাগোরাস থিওরেম দিয়ে একটা ইকুয়েশন বের করতে হবে। সো পিথাগোরাস থিওরেম থেকে আমরা পাই 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সো এটা আমরা হচ্ছে প্রথম ইকুয়েশন পাইলাম। এখন আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নেবো, এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। সো নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেলটা নেব। সো এই ট্রায়াঙ্গেলটার যেহেতু এটা পুরোটা 6, সো এটার অর্ধেক এখানে 3 হয়ে যাবে, যেহেতু এটা পারপেন্ডিকুলার লাইন, সেন্টার থেকে পারপেন্ডিকুলার, সো এটা অর্ধেক হয়ে যায়। সো এটা হবে 3, এটা 5 মাইনাস এক্স, আর এটা আর। এটা 3, এটা আর, এটা 5 মাইনাস এক্স। তো এখন আমরা এখানে আবার পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে পাই হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সো এখন আমাদের এই দুইটাই ইকুয়ালস টু আর স্কোয়ার হয়ে গেল। এটাও আর স্কোয়ার, এটাও আর স্কোয়ার, এটাও আর স্কোয়ার। সো এই দুটো ইকুয়াল হয়ে যাবে। সো আমাদের 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 4 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর না, আচ্ছা, এটা আমাদের নিতে হবে, এটা সমান। সো 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 5, এটা প্রথম হচ্ছে 5 মাইনাস এক্স স্কোয়ার, সো এটা 5 স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু এক্স, সো 10x হবে, আর প্লাস এক্স স্কোয়ার। সো এখানে দুই সাইড থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা চলে যায়। আর এখন 10x যদি এদিকে আনি আর 4কে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে 10x ইকুয়ালস টু 25 প্লাস 9 মাইনাস 4 হয়। সো এখান থেকে 10x ইকুয়ালস টু 30, সো x ইকুয়ালস টু 3। সো এখন যেহেতু আমরা x পেয়ে গেলাম, x এর ভ্যালু পেয়ে গেলাম, সো আমাদের যে প্রথম ইকুয়েশনটা ছিল এখানে আমরা x এর ভ্যালুটা বসাই দেবো। সো 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ছিল। তো এখানে যদি আমরা x ইকুয়ালস টু 3 বসাই দিই, তাহলে হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সো এখান থেকে আর স্কোয়ার হবে 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, সো আর স্কোয়ার ইকুয়ালস টু 13 হবে। সো এখান থেকে আর হবে √13। সো আমরা আর পাইলাম √13, আর আমাদের কোশ্চেনে বলছিল যে রেডিয়াসের ভ্যালু হচ্ছে √6, সো √x আমরা √13 পেলাম, সো x এর ভ্যালু হবে 13, সো এটার অ্যান্সার হচ্ছে 13। এখন কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? জি, ভাইয়া ও তো হচ্ছে বৃত্তের কেন্দ্র, কিন্তু ও যে ট্রাপিজিয়ামটার ভিতরে থাকবে এটা কিভাবে বুঝবো? আমাদের তো কোশ্চেনে বলে দিয়েছে যে ট্রাপিজিয়ামটা সার্কেলের ভিতরে হবে। ও আচ্ছা, আচ্ছা, তুমি ওটা আসলে
যদি তুমি মনে করো যে এটা বাইরে হইতে পারে, তাহলে তুমি জাস্ট সেন্টারটা বাইরে ধরে তো এইভাবে মানে সেম প্রসেস করে দেখবা, তারপর দেখবে অ্যান্সার সেমই আসবে আসলে। বুঝছো? না, হ্যালো? না মানে তুমি বুঝি যদি আচ্ছা তুমি তো বললা যে মানে সেন্টারটা ট্রাপিজিয়ামের মধ্যে থাকবে, এটা কিভাবে বুঝলাম? সো এটা আমরা আসলে ধরে নিছি। এখন তুমি যদি মানে মনে করো যে সেন্টারটা বাইরে হইতেও পারে, তাহলে তোমার যদি আহ, তুমি বাইরে ধরে নিতে পারো, তারপরে তোমার মানে সেম প্রসেসই করতে হবে, তারপরে অ্যান্সার সেমই আসবে। বুঝছি। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই। সো এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। Payal and Pratia are playing a number game. At each move, Payal takes a positive integer of his choice and writes the last digit of his square in a secret diary. What is the minimum number of moves after which Priyato will be able to say with certainty that at least one digit has been written more than once in Payal's secret diary? So আমাদের এখানে আসলে পায়েল একটা র্যান্ডম নাম্বার নেবে, আহ, আর ওইটাকে স্কোয়ার করে যে লাস্ট ওটার স্কোয়ার করলে সে যে লাস্ট ডিজিটটা পাবে সেটা সে একটা ডায়েরিতে লিখে রাখবে। সো এরপরে আরেকজন আরেকজন এরকম কতগুলো টার্নের পরে আরেকজন বলে দিতে পারবে যে সে তার ডায়েরিতে একটা নাম্বার দুইবার লেখছে। সো এটা হচ্ছে বেসিক্যাল কোশ্চেন। সো এখানে আমরা প্রথমে কয়েকটা র্যান্ডম নাম্বার দিয়ে একটা জিনিস দেখাবো, মানে র্যান্ডম নাম্বার একটু ট্রাই করে দেখবো, তারপরে এখান থেকে বোঝাচ্ছি। সো ভাই এটা মনে তো করো ইজি, বাদ দিয়েন না। আমাদের এখানে সব লেভেলের আছে, তো এই জন্য মানে আমরা ইজি থেকে হার্ডে যেতেছি। সো এখানে আমি র্যান্ডমলি একটা নাম্বার নিয়ে নিলাম, মনে করো 13 নিলাম। এটা স্কোয়ার করলে হবে 169। সো আমাদের এখানে লাস্ট ডিজিট আসতেছে 9। কিন্তু আমাদের এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মড 10 ইউজ করতে হবে। মানে লাস্ট নাম্বারটা কিভাবে আসবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমরা যদি যে কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার যেটা থাকবে ওইটাই হবে হচ্ছে লাস্ট ডিজিট। সো এইখানে আমাদের আসলে মড 10 ইউজ করতে হবে। মানে মড 10 এর মানে হচ্ছে আমি যদি এই নাম্বারটাকে ডিভাইড করি, তাহলে ওয়েট, মানে মড 10 মানে হচ্ছে আমি যদি এটা ডিভাইড করি, তাহলে এটা রিমাইন্ডার কি আসবে, এটা হচ্ছে মড 10 থেকে আমরা মানে এটাই করি। সো এখানে মড 10 ইউজ করলে আমাদের 169কে ডিভাইড করলে 10 দিয়ে ডিভাইড করলে আসে 9। মড 10-এ এটা হয়ে যায় 9। কিন্তু মড 10-এর আরেকটা জিনিস আছে, মানে আরেকটা বেসিক ল আছে, যেটা হচ্ছে যে কোনো কিছু স্কোয়ার থাকলে আর যদি এখানে মড 10 থাকে, তাহলে আমরা এখান থেকে আহ, এই 13 থেকে আমরা মড 10 করতে পারি। সো এখান থেকে যদি 13-এ যদি মড 10 করি তাহলে 3 থাকবে, আর আমরা এখানে সরাসরি 3 স্কোয়ার লিখে দিতে পারি। এটা হচ্ছে মডুলার অ্যারিথমেটিকের একটা বেসিক রুল।
সো এখন যদি আমরা আরো কিছু নাম্বার এভাবে ট্রাই করি, যদি মনে করো 52 নিলাম, এটা তাহলে মোট 52 স্কোয়ার। সো এখানে মোট 10 নিলে 2 স্কোয়ার হয়ে যাবে। তারপরে এটা লাস্ট পর্যন্ত 4 থাকবে। তারপরে আমরা যদি 8টা র্যান্ডম নাম্বার দিয়ে মনে করো 77 নিলাম, এটার স্কোয়ার করলাম, তাহলে এখানে মোট 10 নিলে আমাদের 7 থাকবে। আবার এটা আমরা 7 স্কোয়ার লিখে দিতে পারি, যেটা হবে 49। এটাকে আবার মোট 10 করলে 9 আসে। সো এখানে একটা জিনিস নোটিস করতে হবে, আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই। আমি একটা লাস্ট 3 ডিজিট নাম্বার নিলাম, এটাকেও যদি সেম ভাবে মড 10 দিয়ে করি তাহলে 120 স্কোয়ার হয়ে যাবে। 1 স্কোয়ার ইকুয়ালস টু 1 মড 10। সো এখানে একটা জিনিস বোঝা যাইতেছে যে এখানে লাস্ট ডিজিটের আগে যে নাম্বারই থাকুক এটা ম্যাটার করতেছে না, এটা লাস্ট ডিজিটটা চলে যেতেছে, এটা ম্যাটার করতেছে না। সো আমাদের একদম লাস্ট ডিজিট যেটা আছে ওইটা নিয়ে কাজ করতে হবে। মানে লাস্টের ডিজিটের আগের যেগুলো আছে ওগুলা সবসময় চলে যেতেছে, ওগুলো ম্যাটার করতেছে না। সো আমাদের এখন দেখতে হবে যে লাস্ট ডিজিট গুলো তো সবসময় হয় 0 থাকবে, অথবা 1 থাকবে, অথবা 2 থাকবে, 3 4 5 6 7 8 9। সো আমরা যদি 0 কে স্কোয়ার করি তাহলে লাস্ট ডিজিট 0ই থাকবে। তারপরে 1 কে স্কোয়ার করলে লাস্ট ডিজিট 1ই থাকবে। 2 স্কোয়ার করলে 4, লাস্ট ডিজিট 4ই থাকবে। এখানে লাস্ট ডিজিট 9ই থাকবে, 9 থাকবে। সো তারপরে এটা হবে 16, এটাকে আবার মড 10 করলে 6 হয়ে যাবে। তারপরে 5 আছে, এটাকে মানে 5 স্কোয়ার হলো সব স্কোয়ার, 5 স্কোয়ার হয়ে যাবে 25 ইকুয়ালস টু 5 মড 10। তারপরে 6 স্কোয়ার ইকুয়ালস টু 36 ইকুয়ালস টু 6 মড 10। তারপরে 7 স্কোয়ার ইকুয়ালস টু 49 ইকুয়ালস টু 9 মড 10। 8 স্কোয়ার equals to 64 equals to 4 mod 10. 9 square equals to 81 equals to 1 mod 10. So এইখানে দেখো আমাদের এখানে হয় 0 আসতে পারবে, এখানে কি কি নাম্বার আসতে পারতেছে, 0 1 আসতে পারতেছে। তারপরে দেখো এখানে কিন্তু 2 আসতে পারতেছে না, এখানে কোনো জায়গায় কিন্তু 2 নাই, সেখানে 2 আসতে পারবে না। তারপরে এখানে 3ও নাই, সো 3ও আসতে পারবে না। তারপরে এখানে 4 আছে, সো লাস্ট ডিজিট আমাদের 4 হইতে পারে। সো তারপরে লাস্ট ডিজিট আমাদের 5ও হইতে পারে, 6ও হইতে পারে, কিন্তু এখানে 7 নাই। একটা ডিজিটেরও শেষে 7 হবে না, মানে যে কোনো নাম্বারকে স্কোয়ার করলে তার লাস্ট ডিজিট 7 হইতেছে না। সো 7 হবে না, তারপরে 8ও হবে না, তারপরে 9 হবে। সো আমাদের এই 6টা নাম্বার যে কোনো নাম্বারকে স্কোয়ার করলে এই 6টা লাস্ট ডিজিটটা এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা আসবে। সো আমরা এটাই পাইলাম। আর আমাদের মানে এখন তাহলে সে তার সিক্রেট ডায়েরিতে এই 6টা নাম্বারের বাইরে আর কোনো নাম্বার লিখবে না, এটা আমরা বলতে পারি। তো আমার যদি নিশ্চিত হওয়া লাগে যে সে তার ডায়েরিতে অ্যাটলিস্ট একটা নাম্বার রিপিট করছে নাকি, তাহলে সে যদি 7টা টার্ন নেয়, মানে যেহেতু এখানে 6টা নাম্বারের বাইরে আর কোনো নাম্বার হতে পারবে না, তাহলে সে যদি 7টা টার্ন নেয় তাহলে আমরা শিওর হতে পারবো যে এখানে সে অবশ্যই একটা নাম্বার দ্বিতীয়বার ইউজ করছে। সো এই জন্য আমাদের অ্যান্সার হবে 7। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো?
হ্যালো, কেউ একটু রেসপন্স করো। ভাইয়া একটু বুঝাইতে পারবা? মানে কোন জায়গায় সমস্যা আছে? আর মডিউলার অ্যারিথমেটিক না পারলে আসলে এটা বোঝার কথা না। এই জন্য মানে যদি মডিউলার অ্যারিথমেটিক না পারো তাহলে মডিউলার অ্যারিথমেটিক শিখতে হবে।